দুঃখিত, মিটিংটা রেকর্ড করা হয় নাই। তো যেটা বলতেছিলাম, তো তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ এর মান আসবে হচ্ছে মাইনাস, কারণ হচ্ছে E1 ইজ গ্রেটার দেন E2, আর ডেল এইচ হচ্ছে E2 মাইনাস E1। তাপ হারির বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ এর মান আসবে প্লাস, আর সমতাপীয় বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ বা ডেল ই মান আসবে হচ্ছে 0। এম আই ক্লিয়ার? সবাইকে বোঝা গেছে? সবাই বুঝছেন? জি ভাইয়া। এটা একটা অনেক ইম্পর্টেন্ট জিনিস। এটা আসে যে বিক্রিয়ার শক্তি চিত্র ব্যাখ্যা করো, কিন্তু পোলামেন ঠিকই কনফিউজ হয়ে যায়, চিত্র আঁকতে পারে বাট লিখতে পারে না, ঘটনা গুছাই বলতে পারে না। কারণ আমি এখন তোমাদেরকে এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি, আর তুমি এক্সাম্পল আর খাতা লিখতে পারবে না, তোমাকে খাতার লেখার জন্য কিছু লাইন গুছাই নিতে হবে। দ্যাটস ওয়াই আমি এই জিনিসটা একটু টাইম করে বুঝাইলাম। ঠিক আছে? আচ্ছা, তো আমরা তড়িৎদ্বার অনেক এই চ্যাপ্টারের মাঝামাঝি টপিক গুলা মোটামুটি তুমি পড়ে নিতে পারবা। যেমন আমি টপিক গুলোর নাম বলি, যে রাসায়নিক শক্তি থেকে তাপ, বিদ্যুৎ ও আলোক শক্তিতে পরিবর্তন, তারপর রাসায়নিক শক্তিকে বিভিন্ন শক্তিতে কাজে লাগানো, তারপর রাসায়নিক শক্তির যথাযথ ব্যবহার, জ্বালানি বিশুদ্ধতার গুরুত্ব, রাসায়নিক শক্তি ব্যবহারের নেতিবাচক প্রভাব। এগুলো আপনার একা একা পড়তে হয় না, এগুলো থেকে প্রচুর এমসিকিউ আসে বা 2 নম্বরের জন্য আসে। যেমন একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ইথানলকে ইথানলকে জ্বালানি হিসেবে ব্যবহার, এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক 2 নম্বরের জন্য। এখানে আপনারা একা একা বুঝতে পারবেন, না বুঝলে আমাকে প্রশ্ন করতে পারবেন। আমার বেসিক্যালি হচ্ছে পড়ানো বিষয় হচ্ছে এর পরের টপিক দিয়ে তড়িৎ রাসায়নিক কোষ, বিদ্যুৎ পরিবাহী ও তড়িৎদ্বার, এবং যে ধাতু ও ধাতু আয়ন তড়িৎদ্বার যেগুলো আছে, গ্যালভানিক কোষ। তো আসলে আমরা ধাপে ধাপে সে পর্যায়ে যাই। আজকে হয়তো সবগুলো ঢুকতে পারবো না, বাট আজকে টার্গেট করি যে কোনো একটাতে ঢোকার জন্য। আচ্ছা, আগে তাও সাইডে কিছু জিনিস ইম্পর্টেন্ট যেগুলা ধরেন বিভিন্ন জায়গায় এমসিকিউ তে আসে কিংবা আসছিল, সেগুলো আমি একটু লিখে রাখছি, এগুলা বলি। লেখেন, রাসায়নিক টপিকের নাম দেন। রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ, তাপ এবং আলোক শক্তি রূপান্তর। রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ, তাপ এবং আলোক শক্তি রূপান্তর টপিকটা বই থেকে পড়ে নেবেন, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট টপিক বলে রাখলাম। লেখেন, পেট্রোলিয়াম। পেট্রোলিয়াম পেট্রোলিয়াম লেখছেন? জি ভাইয়া। আমি দেখেন একটা জিনিস লিখছি, C1 to C40, ওয়ানটা নিচে হবে জানেন তো, অর্থাৎ কার্বনের সংখ্যা 1 থেকে কার্বন সংখ্যা 40। এখানে তো আর নিচে লেখা যায় না, তো নিচে লেখেন C1 to C40 কার্বন বিশিষ্ট, অর্থাৎ মানে কার্বন সংখ্যা 1টা থেকে 40টা পর্যন্ত আর কি। C1 to C40 কার্বন বিশিষ্ট হাইড্রোকার্বন সমূহকে, কার্বন বিশিষ্ট হাইড্রোকার্বন সমূহকে একত্রে পেট্রোলিয়াম বলে। একত্রে পেট্রোলিয়াম বলে। লিখছেন? ভাইয়া আরেকবার বলেন। C1 to C40 কার্বন বিশিষ্ট হাইড্রোকার্বন সমূহকে একত্রে পেট্রোলিয়াম বলে। লেখা হয়েছে? জি ভাইয়া। আচ্ছা, এদের ভৌত অবস্থা লিখে নেন। এদের ভৌত অবস্থা, যদি কার্বন সংখ্যা 1 থেকে 4 হয়, ইফ কার্বন সংখ্যা হচ্ছে 1 to 4, তাহলে এগুলোতে গ্যাস। নর্মালি যেসব যৌগে দেখবেন, যেসব হাইড্রোকার্বন যৌগে দেখবেন কার্বন একটা বা দুইটা বা তিনটা বা চারটা, চারটা পর্যন্ত সবার ভৌত অবস্থা হচ্ছে গ্যাস। যেমন মিথেন কার্বন একটা গ্যাস, কার্বন ডাই অক্সাইড কার্বন একটা গ্যাস। ম্যাক্সিমাম মানে 1 থেকে 4 পর্যন্ত প্রায় কার্বন যেখানে দেখবেন কার্বন চারটা, হাইস্ট চারটা পর্যন্ত আছে, সবগুলোরই ভৌত অবস্থা প্রায় গ্যাসীয়। ঠিক আছে? বুঝা গেছে ভাইয়া? জি ভাইয়া। তারপর দেন কার্বন 5 to 17, কার্বন সংখ্যা যদি 5 থেকে 17 হয় তাহলে হচ্ছে তরল। ঠিক আছে? কার্বন জি সংখ্যা ভাইয়া। 5 থেকে 17 হলে হচ্ছে তরল, আর কার্বন সংখ্যা যদি 18 থেকে 40 হয় তাহলে হচ্ছে কঠিন।
ঠিক আছে, বুঝা গেছে ভাইয়া? আচ্ছা, এরপর হচ্ছে ধরেন একটা একটা রিঅ্যাকশন দিচ্ছি, রিঅ্যাকশনটা লিখে নেন। সি C20H42 প্লাস O2 CO2 প্লাস H2O প্লাস হিট প্লাস ওয়াটার, সরি লাইট। দেখছেন রিঅ্যাকশনটা? লেখা কি বেশি ছোট হয়ে গেছে? একটু বড় করবো ফন্ট? বড় করতে হলে বলিও, বেশি বড় দেখতে বেশি লাগে আমার, সেজন্য আমি করি নাই। আচ্ছা দেখো, এটা কিসের বিক্রিয়াকে বলতে পারবা? এই জয়টা বলো, এটা কিসের বিক্রিয়া? আমি একবার বলছিলাম হাইড্রোকার্বন, তো ঠিক আছে। C20H42 প্যারাফিন ওয়াক্স, ঠিক আছে, যেটা হচ্ছে মোম। দেখেন তাহলে এই C20 কার্বন সংখ্যা কত, 20টা না? তা আমি কি বলছিলাম, 18 থেকে 40 হলে সেটা হচ্ছে কি ভৌত অবস্থা কঠিন। মোমের ভৌত অবস্থা কি, কঠিন না তরল? কঠিন, ঠিক আছে। তো মোমকে যখন আপনার O2 দ্বারা মানে বোঝাচ্ছে হচ্ছে দহন করতে হবে, অর্থাৎ মোম জ্বালালে কি হয়, কার্বন ডাই অক্সাইড। দেখবেন মোম যখন জ্বালানো হয় তখন, বিশেষত ছেলেরা, আপনারা সন্ধ্যার দিকে বাজারে গেছেন কখনো? এখন তো মানুষজন সকালে যায়, মানে আগে আমরা যখন ছোট ছিলাম মানে আলাদা রকম। ধরো বাজারে যখন যাইতাম আব্বুদের সাথে, যখন মাছটা অন্ধকার, এখন তো লাইট টাইট চলে আসছে ভাই, এখন প্রত্যেকটা বাজারে দেখবেন যে লাইট লাগা রাখছে। বাট প্রিভিয়াসলি আমরা যখন ছোট ছিলাম তখন একটা কূপের মতো ছিল, কেউ দেখছেন? মানে হচ্ছে একটা কূপের মতো মানে ওখানে হচ্ছে জাস্ট ওরা কেরোসিন দিয়ে জ্বালা লাগতো। এই জন্য আগেকার সময় মাছ কিনলে অনেক মানে মাছের থেকে কেরোসিনের গন্ধ আসতো, ঠিক আছে। কেন আসতো? কারণ ওর মাছ দেখা যাচ্ছে মাছটার গায়ের উপর কূপটা বসায় রাখছিল। সো তখন আপনি এই কূপগুলা বা হারিকেন যারা দেখছো, দেখবা একটু এগুলা বিশেষত খেয়াল করলে দেখবা, এগুলা জ্বলার সময় উপরে কালো ধোঁয়া একটা উৎপন্ন হচ্ছে, একটা কালো ধোঁয়া কিন্তু উৎপন্ন হচ্ছেই। বা দেখবা আপনারা মোমবাতি যারা বাসায় জ্বালান, এখন তো মোমবাতির যুগ নাই, এখন তো সবাই আইপিএস জেনারেটর এবার লাগাই ফেলতেছো। তো আগে যখন মোমবাতি খুব কমন ফেনোমেনা ছিল, আমরা যখন ছোট ছিলাম, মানে মোমবাতি একটা কিনে আনতে হতো, কারেন্ট থাকতো না। তো মোমবাতি দিয়ে আমরা যখন ছোট ছিলাম তখন শয়তানি করতাম, কি করতাম, দেওয়ালের সামনে ধরলে, বা শয়তানি না হলে এমনিও বেসিক্যালি তুমি যদি দেওয়ালে খুব কাছে রাখো দেখবে যে দেওয়াল কালো হয়ে যায়, বা কাঠের কাছে রাখলে কালো কালো হয়ে যায়। দেখছেন কেউ এটা? জি ভাইয়া। আচ্ছা, কেউ কি জি বলতে পারবে ভাইয়া। কেন? এই যে কারণ এই মোম জ্বালালে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, কার্বন ডাই অক্সাইড গ্যাস, ঠিক আছে, সেজন্য কালো ধোঁয়া উৎপন্ন হয়। এবং কার্বন ডাই অক্সাইডের মধ্যে অবশ্যই কি আছে, কার্বন আছে, কার্বনের রং হচ্ছে কালো। আপনার যে পেন্সিল, এটা হচ্ছে কার্বনের একটা যৌগ, ঠিক আছে। সো পেন্সিল হচ্ছে আসলে আর কিছু গ্রাফাইট, গ্রাফাইট, ঠিক আছে। পেন্সিলের মধ্যে যে শীষটা থাকে এটা হচ্ছে গ্রাফাইট। তো এই যে এই জন্য দেওয়াল কার্বন ডাই অক্সাইড গ্যাসের জন্য কালো হয়ে যাইতো। তারপর মোম জ্বালালে পানি উৎপন্ন হয়, পানি মানে কি, তরল মোম যেটা। আর তাপ উৎপন্ন হয়। আপনি যদি বিশ্বাস না করেন যে মোম জ্বালালে তাপ উৎপন্ন হয় না, তাহলে মোমের মধ্যে হাত দিয়ে দেখিয়েন, ঠিক আছে। অবশ্যই দহন বিক্রিয়া তাপ উৎপন্ন হবে এবং সাথে আলো উৎপন্ন হয় ঠিক আছে। আচ্ছা, তড়িৎদ্বার তো ধরতে পারবো না আজকে। আচ্ছা ভাই, দুঃখিত আজকের জন্য, আজকে একটু নেটওয়ার্কের সমস্যা এবং আমি একটু ব্যস্ত। তো আমি আসলে ক্লাস আর কন্টিনিউ করতে পারতেছি না, ঠিক আছে। তো ইনশাল্লাহ নেক্সট ক্লাস আমরা ঠিক 12:30টায় স্টার্ট করব, ঠিক 12:30টায়। আজকে যদি 12:30টায় ঢুকছিলাম, বাট নেটওয়ার্কের জন্য ঢুকতে পারি নাই। তো নেক্সট ক্লাস আপনারা ইন টাইমে থাকার চেষ্টা করবেন, এবং নেক্সট ক্লাসে একটু কভার আপ, বেশি কভার করার চেষ্টা করবো, ঠিক আছে। ওকে, তাহলে ক্লাস শেষ। ধন্যবাদ সবাইকে আজকে। ভাইয়া আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।